আত্মসম্মান শব্দটা ছোট হলেও তার গুরুত্ব ব্যাপক। একজন মানুষ সবকিছু হারালেও দিন শেষে আত্মসম্মানের জোরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ঠিক তেমনি একজন সব পেয়েও যদি আত্মসম্মানকে বিসর্জন দেয় তবে নিজের চোখেই সে ছোট হয়ে যায়। একইভাবে আজকের ঘটনায় শুধু আমার চরিত্রেই নয়, বরং প্রশ্ন উঠেছে আমার আত্মসম্মানের উপরেও। এতটা বছর যাদের পাশে থাকলাম, যাদের সাথে মিলেমিশে আপন করে নিলাম আমি, দিন শেষে একটা সামান্য দুর্ঘটনায় আমাকে দোষ দিতে একবারও খারাপ লাগলো না তাদের। কত সহজেই না বলে দিলেন দাদি যে পরের মেয়ে কখনো আপন হয় না। তবে এতদিন তাদের সাথে আমার যে এত ভালো সম্পর্ক, সেটা কি নিছক অভিনয়? ঘটনার গম্ভীরতায় আমার সর্বদা সাপোর্টকারী আন্টিও চুপ হয়ে গেছেন আজকে। একদিকে তার ছেলে, অন্যদিকে আমি। বুঝলাম উনি দ্বিধায় আছেন, তবে আমি কোনো দ্বিধায় নেই। আজকে দাদির বলা কথাগুলো আমার আত্মসম্মানে আঘাত এনেছে। এই ঘটনার পরেও যদি আমি এই বাসায় থাকি তবে নিজের চোখে আমি নিজেই ছোট হয়ে যাব। আত্মগ্লানি আমায় কুড়ে কুড়ে খাবে। তাই এত বছরের যে সিদ্ধান্ত নেওয়ার সাহস পাইনি, আজ কিছু মুহূর্তের মাঝে এমন শক্তপোক্ত ডিসিশন নিয়ে ফেলাম আমি। দুই হাত চোখের পানি মুছে আলমারি থেকে ব্যাগ বের করে গুছাতে লাগলাম। এতদিন বিভিন্ন কাজের জন্য বরাদ্দ টাকা থেকে যে কয় টাকা জমা করেছি সব বের করলাম। উদ্দেশ্য এখন একটাই, এই বাড়ি ছেড়ে বের হয়ে যাওয়া। কাউকে কোনো জবাবদিহি করব না আমি, কাউকে প্রমাণ দিব না। যার যা মনে হয় সে তাই মনে করুক। আলতো হাতে রুমের দরজা খুলে বাইরে উকি দিলাম, কেউ আসে নাকি দেখার জন্য। তবে সবাই বাসর ঘরে জটলা পেকে থাকায় রুমের এদিকে কাউকে দেখা গেল না। বুঝলাম এখনই সময় চলে যাওয়ার। তাড়াতাড়ি ভেতর থেকে আমার ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। কয়েক কদম এগিয়ে যেতেই রাইসাকে আমার দিকে আসতে দেখলাম। ওকে এই সময় আশা করিনি আমি। ভেবেছিলাম এতক্ষণে ওর বিদায় হয়ে চলে যাওয়ার কথা। তবে সবকিছু ভাবার আগে ও এসে বলল, তুরফা ড্রয়িং রুমে চল, তোকে ডাকছে। কে ডাকছে আমায়? আর কেন এবার ডাকছে? কারো কাছে কোনো জবাবদিহি করতে পারবো না আমি আগেই বলে দিছি। তোরা যা ভাবার ভাব। রাইসা আমার কথাকে পাত্তা না দিয়ে আমার হাত চেপে ধরলো শক্ত করে। প্রচন্ড বিরক্তি নিয়ে ওর থেকে নিজের হাত সরানোর চেষ্টা করতেই ও মাঝপথে থামিয়ে দিয়ে বলল, দেখ তুরফা, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণ শ্বশুর বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু এখনো যাইনি। তারপরেও তুই যাবি না? এবার ওর কথা শুনে অপরাধ বোধ জাগলো আমার ভেতর। ইসরে বেচারি, কোথায় এই সময় বাসর করে বসে থাকার কথা, কিন্তু এই সময় বাসায় বসে তামসা দেখতে হচ্ছে ওকে। আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে হাত ব্যাগ নিচে রেখে রাইসার সাথে চললাম ড্রয়িং রুমের দিকে। বিয়ের বাড়িতে আসা বেশিরভাগ মানুষ জড়ো হয়েছে এই বিশাল ড্রয়িং রুমে। এত আলো থাকার পরেও গুমটো থমথমে পরিবেশ। রায়হান ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন এক কোনায়। ওনার পাশে গোবরা মুখে দাদি বসে আছেন। তারপরে প্রান্ত ভাইয়া সহ তার ফ্যামিলি। প্রান্ত ভাইয়ের পাশে তাকাতেই পূর্ণ ভাইয়ের দিকে চোখ গেল আমার। উনি সরাসরি তাকিয়েছিলেন আমার দিকে। তার চাউনি দেখে বুকের মাঝে ধক করে উঠলো আমার। মুখ অন্যদিকে করলাম আমি। ভাবতে লাগলাম, কেন এবার টাকা হয়েছে আমার এখানে? চারিদিকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছে। তার মানে আসলে কেউ জানে না কেন সবাই একত্রিত করা হয়েছে এই জায়গায়। আমার ভাবনার মাঝে ঈশাকে সে সকলের দৃষ্টি আকর্ষণ করলো। প্রিয়া। সবার মনোযোগ ওর দিকে যেতেই কয়েক ধাপ এগিয়ে রুমের মাঝখানে এলো সে। সবাই আগ্রহ নিয়ে ওর দিকে তাকাতেই বলে উঠলো, আমি প্রিয়া। আশা করি সকলে চিনছেন, জামাইয়ের একমাত্র ছোট বোন। ফটোগ্রাফি করা বহু পুরনো শখ আমার। নিজের ভালো লাগার জন্যই বিভিন্ন ছোটখাটো মুহূর্তের ছবি তুলে রাখি। প্রিয়ার কথার মাঝখানে দাদি বিরক্তের সরে বলে উঠলেন, তোমার ছবি তুলতে ভালো লাগে ভালো কথা, সেটা এতগুলো মানুষকে কোয়া লাগবে? বাইরে যে ছবি তুলো, ভিডিও করো, কে মানা করছে তোমায়? ও যখন কিছু বলতে চাইছে ওকে কথাটা পুরোপুরি বলতে দেন দাদি। নিশ্চয়ই টাইম পাস করার জন্য এই সময় সবাইকে ডাকা হয়নি। প্রান্ত ভাইয়ের করা আওয়াজে বেলুনের মতো চুপসে গেলেন দাদি। যতই হোক নতুন জামাই বলে কথা, তার কথার উপর দিয়ে যাওয়া দাদি ঠিক মনে করলেন না, তাই চুপ হয়ে গেলেন। দাদিকে চুপ হতে দেখে প্রিয়া আবার বলতে শুরু করলো, তো যা বলছিলাম, আমার ভিডিওগুলা নোহাত স্মৃতি ধরে রাখার জন্যই করে থাকি আমি। সাধারণত কাউকে দেখাই না। তবে আমার কোনো কাজ যদি কারো উপকারে আসে তবে সেটা সবাইকে দেখাতে আমার কোনো আপত্তি নেই। বলে রাইসার দিকে তাকাতেই দেখি সে একটা প্রজেক্টর নিয়ে আসলো। ব্যাপারটা কিছু আন্দাজ করতে পেরে ধুকধুক বুকে চেয়ে দেখলাম ওদের কার্যক্রম। পুরা ঘর জুড়ে পিনপত নীরবতা। প্রিয়ার ফোনে প্রজেক্টর কানেক্ট করতে ভিডিও চালু হলো। বিয়ে বাড়ি বিভিন্ন ছোটখাটো মুহূর্তে ভিডিও দেখা গেল। বড় বউয়ের কবুল বলা, সাইন করা, পর্যায়ক্রমে মেহমানদের ক্ষেত্রে চলে যাওয়া। ভিডিও শেষ পর্যায়ে দেখা গেল আমাকে। নিজের স্ক্রিনে দেখতেই চোখ বড় হয়ে গেল আমার। শুকনো ঢোক গেলাম আমি। স্পষ্ট দেখা যাচ্ছে, আশেপাশে তাকিয়ে দেখছি আমি কেউ আছে কিনা। তারপর নির্বিলি পায়ে নিজের শাড়ির কুচি ধরে হেঁটে চলেছি। সামনে এগিয়ে যেতে রায়হান ভাইয়াকে দেখে চোখ বড় করে তাকিয়ে সয়ে যেতে ধরলাম আমি। এরপরের ঘটনা তো সবার জানা। ঘটনাটি মনে হতেই লজ্জায় অস্বস্তিতে চোখ বন্ধ করে ফেললাম আমি। আর দেখতে পারবো না আমি এই বাজে ঘটনা, মনে করতে চাই না আর। কিছুক্ষণ কোনো আওয়াজ না পেয়ে আস্তে করে এক চোখ খুললাম আমি। ভিডিওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ স্ক্রিনের পাশে দাঁড়িয়ে আছে পূর্ণ ভাইয়া, তার হাতে প্রিয়ার ফোন।
মনে মনে ভাবলাম, তবে কি তিনি বন্ধ করে দিয়েছেন ভিডিওটা? এতক্ষণে চারপাশে আলোচনা শুরু হয়ে গেছে। যেই আন্টিরা আমার নামে বাজে কথা বলছিল, ওনারা নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছেন। হয়তো এখন কি বলবে ভেবে পাচ্ছেন না। দাদিও থমরে বসে আছেন। প্রিয়া যে এমন ভিডিও দেখাবে তিনি আশা করেননি। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সবার রিয়াকশন দেখে তার ছেলের হাসি হাসলাম আমি, কেননা তাদের ভেতরের কুৎসিত মন তো ঠিকই দেখে ফেলেছে আমি। আন্টি হঠাৎ এগিয়ে আসলেন আমার দিকে, আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম তোর কোনো দোষ নেই এখানে, তুই কখনোই এমন করতে পারিস না। আন্টির কথা শুনে চুপচাপ চেয়ে রইলাম আমি। তাদের সবার প্রতি আমার চাপা অভিমান যেন আমাকে তাদের সাথে পুনরায় সহজ হতে দিচ্ছে না। একটু পরেই ঘটনাকারী দুই আন্টি নিজেদের পক্ষে বলে উঠলেন, মানছি এটা একটা দুর্ঘটনা ছিল, তবে এই ক্ষেত্রে আমাদেরকেও দোষ দেওয়া যাবে না। চোখের সামনে দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে এমন আপত্তিকর পরিস্থিতিতে দেখলে যে কেউই অন্য কিছু ভাববে। তাই বলে না জেনে শুনে একজনের নামে এরকম মিথ্যা অপবাদ দিতে আপনাদের বিবেকে বাঁধলো না? লাইক সিরিয়াসলি, আপনার নিজের মেয়ে হলে এমনটা করতে পারতেন? আন্টির কথা শেষ না হতেই পূর্ণ ভাইয়ের গম্ভীর পুরুষালী আওয়াজ শুনে আমি সহ থমকে গেল পুরো ঘর। ভয়ে চুপ মেরে গেল সেই আন্টিটা। কিছু বলার সাহস পেল না, নাকি ভাষা পেল না, সেটা ঠিক বুঝলাম না আমি। তবে তাকে চুপ করতে দেখে পাশের আন্টিটা বলে উঠলো, একই বাসায় একসাথে সম্পর্কহীন দুটি ছেলে মেয়ে বড় হলে তাদের মধ্যে যে কিছু থাকবে না, এটা ভাবাও কি অস্বাভাবিক বলো? তাই আমরা এমন কিছু ভাবলে ভুল কোথায়? আন্টির কথা শুনে রাগে ঘৃণায় কুঁচকে গেল আমার মুখ। মানুষের চিন্তা ভাবনা এত নিচে কিভাবে হয়? একটু পরে আবার পূর্ণ ভাইয়ের আওয়াজে মুখ তুলে তাকালাম আমি। তাহলে আপনার কথা মতে তো এক ছাদের নিচে ছেলে মেয়ে থাকাই যাবে না, থাকলে তাদের মধ্যে প্রেম হয়ে যাবে নাকি? একটু পর উনি থেমে বললেন, তবে সেটা বড় কথা নয়। আসল কথা হচ্ছে একটা মানুষের সাথে ধাক্কা লেগে আরেকজনের উপরে পড়তেই পারে। এটা নিয়ে এমন কাহিনী করার কোনো মানে হয়? ঠিক বলছো ভাইয়া, আমার তো ভাবতে অদ্ভুত লাগছে। কতটা লজিকবিহীন অপবাদ। পূর্ণ ভাইয়ের কথায় সায় দিয়ে উঠলেন প্রান্ত ভাইয়া। এদিকে তাদের দুই ভাইয়ের কথা শুনে 2 নাম্বার আন্টিটাও আর কিছু বলতে পারলেন না, মুখ কালো করে চেয়ে রইলেন। অন্যদিকে দাদি চারদিকে চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠলেন, হয়েছে এখন থাম সবাই, এমন হইচই ঝগড়াঝাটি বিয়ে বাড়িতে হইতেই থাকবো, এগুলা কোনো ব্যাপার না, কেউ কিছু মনে করিস না, তাই না রায়হান তোরফা? দাদি আমার এর দিকে চেয়ে থাকলেও আমি কোনো জবাব দিলাম না। একইভাবে রায়হান ভাইয়াও দেখে চুপ হয়ে আছেন, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হয়তো ঘটনায় গম্ভীর চেয়ে আমার মতোই হতভম্ব হয়ে গেছেন তিনিও। যাই হোক, আমরাও রায়হান ভাইয়ের কাছ থেকে কোনো জবাব না পেয়ে দাদির গায়ে মাখলেন না ব্যাপারটা। খুব স্বাভাবিকভাবেই সবাইকে বিদায়ের প্রস্তুতি নিতে তাড়া দিতে লাগলেন, যেন এতক্ষণ কিছু ঘটেনি বাসায়। একজন মানুষ এতটা স্বার্থপর কিভাবে হয় আমি বুঝলাম না। ড্রয়িং রুম থেকে বের হয়ে আস্তে ধীরে রাইসার রুমে চলে গেলাম আমি, কারণ ওখানে রাইসার সাথে প্রিয়াও আছে। আমার উদ্দেশ্য ওকে থ্যাঙ্কস বলা। রুমে ঢুকতেই দেখি রাইসা ও প্রিয়া কথা বলছে। আমাকে ঢুকতে দেখে চুপ হয়ে গেল ওরা। আমি মিলন হেসে বিছানায় গিয়ে বসলাম ওদের পাশে। থ্যাংক ইউ প্রিয়া, আজকে তোমার জন্য মানুষের সামনে আমার নির্দোষিতা প্রমাণ হয়েছে, আস্তে করে বললাম। আমার কথায় প্রিয়া মুস্কি এসে ওয়েলকাম বলল। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে হঠাৎ বলে উঠলো, ভিডিও ক্রেডিট আমার হলো, ধন্যবাদটা কিন্তু বড় ভাইয়ের প্রাপ্য আপু। আমি তাকে ভিডিওটা দেখানোর পর আমাকে সবার সামনে কথা বলার সাহস ওই দিয়েছে, আর এসব সেট আপ বড় ভাইয়ার, আমাদের 3 জনকে নিয়ে। প্রিয়ার কথায় অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি। দেখলাম ওর কথায় মাথা নাড়ল রাইসা, অর্থাৎ ও আর প্রান্ত ভাইয়াও এর মাঝে সামিল ছিল। মুহূর্তের মধ্যেই যেন চোখ অস্পষ্ট হয়ে আসলো আমার। পূর্ণ ভাইয়া আমার জন্য এত কিছু করলেন, আর আমি জানতেও পারলাম না। ওই রাগী গম্ভীর লোকটার প্রতি হঠাৎ করে শ্রদ্ধা ও সম্মানের আভাস ভেসে উঠলো মনে। যেখানে আমার এতদিনের সম্পর্কের মানুষগুলাই আমার উপর বিশ্বাস করলো না, আমার পক্ষে একটা কথা বলার সাহসও পেল না, সেখানে উনি মাত্র কয়েকদিনের পরিচয়ে আমার জন্য এই কাজটি করলেন। সত্যি জীবন বড়ই অদ্ভুত। কখন কোন মানুষ এসে জীবনের কোন ভূমিকা রেখে কেউ ভাবতেও পারে না। মনে মনে কৃতজ্ঞ হয়ে ভাবলাম, ওনাকে ভদ্রতার খাতিরে হলেও সরাসরি একবার থ্যাংক ইউ জানানো উচিত আমার। পরক্ষণে মনে হলো, ওনার সামনে গেলে যেখানে আমার মনের মধ্যে ভয়ের উতাল পাতাল ঢেউ সৃষ্টি হয়, সেখানে তাকে নিজ থেকে ধন্যবাদ কিভাবে দিব? ভ্রু কুঁচকে বসে বসে ভাবতে লাগলাম আমি।